স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা এখন তাহলে ক্লাস শুরু করতে পারি। তোমাদের যেমনটি বলছিলাম যে স্কুলে থাকতে তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে এমসিকিউ ছিল 7টি। ওয়ালাইকুম আসসালাম। এমসিকিউ থাকতো 7টি আর এখন তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 5টি। আগের ক্লাসে এটা আমি আলোচনা করেছি, তারপরে জাস্ট তোমাদের শুধু প্র্যাকটিক্যালি একটু দেখানোর জন্য ওয়ালাইকুম স্যার। আসসালাম স্ক্রিন শেয়ারিংটা দিয়েছি আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো এই হলো তোমাদের এমসিকিউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্কুলে যেরকম তোমাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ঠিক একই রকম ভাবে তোমরা এটাও অ্যান্সার করবে। স্কুলে যেরকম অ্যান্সার করতে একইভাবে এটাও অ্যান্সার করবে। যেটা অ্যান্সার হবে সঠিক সেটা তোমরা সুন্দর করে লিখবে। যে প্রথমে লিখবে, দেখো এখানে একটা বিষয় আছে, 1 নাম্বার কোয়েশ্চেনে 2টা সেগমেন্ট আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তোমরা যখন অ্যান্সারটা লিখবে তখন তোমরা এইভাবে লিখবে যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1 ব্র্যাকেটে থাকবে এ। আবার একইভাবে তোমরা লিখবা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1 ব্র্যাকেটে থাকবে বি। তাহলে 1 এ থাকবে হচ্ছে তোমার এমসিকিউ, একটু খেয়াল করো। 1 এ থাকবে এমসিকিউ আর বি তে থাকবে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার। তোমাদের কিন্তু স্কুলেও তাই ছিল। কোয়েশ্চেন অ্যান্সার ছিল 5টি, মার্কস ছিল 10। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলেজেও ঠিক তাই, তোমাদের 5টি কোয়েশ্চেন থাকবে। দেখো এই যে 5টি স্যার তোমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যদি অন্য একটি মডেল দেখাই, এই দেখো তোমাদের 5টি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন 5টি দেখতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। তাহলে জি স্যার। কলেজের সাথে স্কুলের সিলেবাসের যে পার্থক্য আমি যেটা তোমাদের দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো এমসিকিউ এবং কোয়েশ্চেন অ্যান্সারে কোনো পরিবর্তন নেই। শুধুমাত্র এমসিকিউ এখানে 2টি কম আছে, 5টি, স্কুলে ছিল 7টি, বাট কোয়েশ্চেন টাইপ সেম। এমসিকিউ এবং তোমার কোয়েশ্চেন অ্যান্সার সেম, তোমাদের স্কুলের মতোই আর কি। তো 1 নাম্বার কোয়েশ্চেন শেষ হওয়ার পর তোমার আসবে হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন। এবার 2 স্যার নাম্বার একটা কোয়েশ্চেনে কোশ্চেন ছিল। শিওর, বলো। স্যার এই যে আমাদের যে ফ্লো চার্টটা আছে ওটা তো আমাদের একটা প্যাসেজ থেকে পড়ে ফ্লো চার্টটা বানাইতে হবে। তো স্যার যখন ফ্লো চার্টটা বানাবো কোন কোন টপিকস ফ্লো চার্টে অ্যাড করব এবং কোন কোন টপিকস বাদ দিব, মানে ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো ফ্লো চার্টে থাকবে ওগুলো যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে খুব সুবিধা হতো। হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝিয়ে দিব, মাত্র ক্লাস শুরু করেছি, বুঝিয়ে দিব। এই যে দেখো 2 নাম্বারটা একটু দেখো। 2 নাম্বার কোয়েশ্চেনে কিন্তু আমাদের আছে ফ্লো চার্ট। একটু কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে ফ্লো চার্ট পারফেক্টলি লিখতে হয়। এখানে কোয়েশ্চেনটা আছে, একজন একটু পড়বে কিনা আর কি। রোল নাম্বারটা তোমাদের লিখতে বলেছি, তোমরা রোলগুলো ঠিক করে লিখো নাই সবাই আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে পড়বে এটা, এই লাইনটা, প্রশ্নটা? স্যার পড়বো? হ্যাঁ পড়ো। স্যার আমি পড়ব। হ্যাঁ পড়ো। স্যার আমি Following test and make flow chart showing the painful experience a street child has to suffer to survive. Number 1 is done for you. ওকে, থ্যাংক ইউ। তাহলে অনেক সুন্দর পড়েছো তুমি, অনেক অনেক ধন্যবাদ। তো এইখানে দেখো প্রথম কোয়েশ্চেনটা আগে তোমাকে বুঝতে হবে ফ্লো চার্ট কীভাবে লেখে। এটা সম্পূর্ণ নতুন একটা টপিকস তোমাদের জন্য, এটা তোমাদেরকে বুঝিয়ে দিব। এটা বুঝিয়ে না দিলে তোমরা এটা লিখতে পারবা না। ফ্লো চার্ট কোনোভাবেই যদি নিয়মের বাইরে হয়ে যায় তাহলে একেবারেই তুমি 10-এ 0 পাবা, যদি নিয়মের বাইরে হয়ে যায়। আর ফ্লো চার্ট যদি নিয়মের মধ্যে তুমি লিখতে স্যার পারো, বুঝলাম না। ফ্লো চার্টটা লাইক ম্যাথমেটিক্যাল টার্মসের মতো আর কি, মানে অনেকটা ম্যাথমেটিক্সের মতোই। যদি তোমার
কোনোভাবে ফ্লো চার্টের যে নিয়ম কানুনগুলো আছে তুমি যদি মেনটেন না করতে পারো, তাহলে তোমার মার্কস হচ্ছে একদম 00 হয়ে যাবে। যেমন দেখো, ফ্লো চার্টের প্রথমটা দেওয়া আছে হোমলেস, কেমন একটু খেয়াল করো, প্রথমটা লেখা আছে হোমলেস, একটা বক্স তৈরি করা আছে, এবং তুমি একটা জিনিস খেয়াল করো, এই বক্সের মধ্যে যে অ্যান্সারটা দেওয়া আছে, সেকেন্ড যে বক্স সেটা একটা অ্যারো চিহ্ন রয়েছে। অনেকেই তোমরা ফ্লো চার্টে অ্যান্সার করে অনেকেই এই অ্যারো চিহ্ন দিতে ভুলে যায়, মনে করো তোমার 5টা অ্যান্সারই সঠিক হয়েছে, কিন্তু তুমি এই তীর চিহ্ন যেটাকে বলছি আমি অ্যারো, এই অ্যারো চিহ্ন তুমি যদি দিতে ভুলে যাও, তোমার অ্যান্সার সঠিক হওয়ার পরও তুমি 00 পাবা। বুঝতে পেরেছো কিনা আমি কি বলেছি? স্যার এটা আরেকবার বুঝালে একটু ভালো হতো। আরেক বুঝি নাই। জি স্যার। তোমরা সবাই একটু বোর্ডটা একটু খেয়াল করো, আমি তোমাদের যেটা দেখাচ্ছি, স্ক্রিনটা দেখাচ্ছি, প্রথমটা এখানে লেখা আছে হোমলেস, এই যে হোমলেস লেখা আছে 1 নম্বরে, দেখো 2 নাম্বারটা কিন্তু কোনো অ্যান্সার লেখা নাই, এই 2 নাম্বার অ্যান্সারটা হচ্ছে তোমাদের লিখতে হবে। স্যার স্যার হ্যাঁ স্যার, স্যার আপনার কথা আমি আবার রিপ্লাই শুনতে পাচ্ছি। জি স্যার, আমিও আপনার কথা রিপ্লাই শুনতে পাচ্ছি। আমিও দুইবার শুনতেছি আর কাইটা কাইটা। হ্যাঁ স্যার, আপনার কথা রিপিট শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই কি মিউট রেখেছো? জি স্যার। জি স্যার। স্যার রিপিটে আসতেছে, অনেক আস্তে বুঝতে আস্তে। স্যার পেরেছি। আপনার কথা স্যার একো আসলে হচ্ছে। অনেকগুলা মেয়ে তো আনমিউট আছে, সে আনমিউট হওয়ার কারণে আপনার সাউন্ড গুলো ব্যাক করতেছে আবার। এই জন্য বলছি সবাই একটু মিউট রাখলে মনে হয় প্রবলেমটা সলভ হতে পারে। জয়েন করেছে প্রায় 88। হ্যাঁ, স্যার অল মিউট করে দেন। অল মিউট আমি এখান থেকে করে দিলেও ওরা আবার আনমিউট করে ফেলে। সবাই একটু আনমিউট হলে ভালো হতো। এই যে এটাকে D7, এই যে দেখো মিউট করা নাই, দেখছো? এই যে জান্নাতুল মিম মিউট করা নাই, তো প্রবলেম তো হবেই। স্যার আমারটা তো মিউট করা। আমারটা তো মিউট করা। আমি দেখছি না এখান থেকে যে জান্নাতুল মিমকে রোল নাম্বার লিখে নাই, আনমিউট আমাদের করা। মিউট করা হলে কথা কিভাবে আসতেছে? কথা বলতেছে তারপর শুনতেছি। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি মিউট করো প্লিজ। আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে এটা। আচ্ছা, যেটি বলছিলাম আর কি, এরকম ইকো হলে তো সমস্যা। আচ্ছা, এই যে দেখো এখানে প্রথমটা লেখা আছে হোমলেস, কেমন এই এখন কিন্তু ইকো হচ্ছে না, এটাকে রিয়াক্টার মিম, একটু মিউট করো বাবা, আমি মিউট করে দিই, তুমি আবার আনমিউট করে ফেলো। স্যার অনেকেই আনমিউট হয়ে আছে। সেটাই, আমি অল মিউট করে দিই, আবার ওরা আনমিউট করে, কি বলবো এখন বলো। আচ্ছা দেখো, আমি যেটা বলছিলাম, ফ্লো চার্টে প্রথম যে বক্সটি করা আছে, সেই বক্সের ভিতরে যে অ্যান্সারটি লেখা আছে, সেই অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। লেখার পর তোমাকে এরকম ভাবে আরো 5টি বক্স আঁকতে হবে। এই বক্সটা আঁকতে হবে তোমার হচ্ছে পেন্সিল দিয়ে আঁকবে। এই বক্স যেমন প্রথমটি অনেক লম্বা করে দেওয়া আছে, পরেরটা ছোট করে দেওয়া আছে, কিন্তু পরীক্ষার হলে যখন তোমরা লিখবে খাতায়, এই 6টা বক্স তোমার একই রকম হতে হবে। একই রকম মানে একই লেন্থ এবং একই ব্রেথ হতে হবে। ধৈর্য এবং প্রস্থ যেন একই রকম থাকে, সমান আকারে তোমাকে 6টি বক্স আঁকতে হবে। প্রত্যেকটা বক্সের ভেতরে এরকম যে 1 2 3 4 5 6 দেওয়া আছে, এভাবে দিতে হবে। দেওয়ার পর প্রথমটা যেটা অ্যান্সার লেখা আছে এটা তোমাকে লিখতে হবে। এরপরে তোমার 2 নাম্বার যেটা অ্যান্সার সেটা তুমি লিখবা। এবার তুমি অ্যান্সারটা খুঁজে বের করবে। এখানে অ্যান্সারটা কিভাবে খুঁজে বের করতে হবে, কোয়েশ্চেন দেখে তোমাকে অ্যান্সার বুঝতে হবে। যেমন এই লাইনটি যে পড়েছিল, আমি নামটা খেয়াল করতে পারিনি, আমি একটু আবার পড়ছি তোমাদের সুবিধার জন্য। রিড দ্য ফলোইং টেক্সট বলছে, নিচে টেক্সটটি তুমি পড়ো মনোযোগ দিয়ে, অ্যান্ড মেক ফ্লো চার্ট, এবং ফ্লো চার্ট তৈরি করতে বলেছে
ফ্লো চার্ট খেয়াল রাখবে, ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া, সরি, আর চার্ট মানে হচ্ছে তালিকা। তো প্রবাহিত তালিকা মানে তালিকা তৈরি করতে বলেছে, যেটি প্রবাহ থাকবে, প্রবাহটা সবসময় একদিকে প্রবাহিত হবে। হয় তোমার উত্তর দিক থেকে যদি বাতাস প্রবাহিত হয় দক্ষিণে যাবে, দক্ষিণ থেকে গেলে উত্তরে যাবে, পূর্ব থেকে গেলে পশ্চিমে যাবে, মানে এলোমেলো করা যাবে না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যখন তুমি খাতায় লিখবা তখন হয় বাম দিক থেকে ডান দিকে 6টা মানে তোমার বক্স একসাথে আঁকতে হবে, স্যার অথবা একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমাদের কি পুরো সিরিয়ালি আঁকতে হবে? মনে করেন স্যার একটা বক্স লিখতে লিখতে হয়তো এক লাইন চলে গেল, নেক্সট লাইনে গেলে কি এটা পুরো কাটা? না, লাইন সমস্যা নাই, কিন্তু তোমার বক্স হতে হবে একদিকে ফ্লো করতে হবে। যেমন ধরো তুমি বক্সে বাম পাশ থেকে লেখা স্টার্ট করেছো, বাম পাশ থেকে লেখা Yes, স্টার্ট sir. করে ধরো তুমি 4টা বক্স আঁকার পরে তোমার ডান পাশে খাতার জায়গা নাই, তখন তুমি কি করো? তখন তুমি নিচে আর 2টা বক্স এঁকে দিয়েছো, তাই না? জি স্যার, এটাই তুমি জিজ্ঞেস তুমি করছিলাম। এটার জন্য ডাবল জিরো পাবা। মানে নিচে আর আঁকা যাবে না? মানে হচ্ছে তোমার নিচে আর আঁকা যাবে না, তোমার একদিকে 6টা বক্স একসাথে আঁকতে হবে, হয় বাম পাশ থেকে ডান পাশে অথবা উপর থেকে নিচে। ঠিক আছে, ফ্লো স্যার চার্টে আমাদের আছে না, এটা একটু করায় দেখালে ভালো হতো। দেখাবো মানে বাবা, স্যার আমি বলি একটু। আনিশা, ওই হ্যাঁ স্যার, আমার, করে দেখালে বেটার, এমনি তোমরা বুঝতে পারছি না। একটু চুপ করো। আনিশা, ইয়েস স্যার। আমার যে ফেসবুক পেজে ফ্লো চার্টের উপর একটা ক্লাস ভিডিও আপলোড করা আছে, ওটার লিঙ্কটা একটু তুই একটু গ্রুপে একটু দিয়ে দিবি, হ্যাঁ? ওকে স্যার। স্যার এটা কি আপনার ফেসবুক পেজে আছে? আমার আমার ফেসবুক পেজে আছে আর কি, হ্যাঁ। ওকে ঠিক স্যার, আছে, আমি দিয়ে দিব। আচ্ছা, ওটা আমাকেও লিঙ্কটা দিলে আমিও আর্টস কমার্স স্যার সবাইকে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ বলো। স্যার যদি এই যে 6টা পয়েন্ট যে লিখবো, এখানে যদি আমার একটা পয়েন্ট ভুল হয় তাহলে কি আমি পুরো ফ্লোচার্টের উপর ডাবল জিরো পাবো না, নাকি না, সেই স্পেসিফিক যদি তোমার যদি তোমার পয়েন্টের উপর? হ্যাঁ বুঝতে পেরেছি, যদি তোমার একটা ভুল হয় 4টার জন্য তুমি 8 পাবা, যদি 2টা ভুল হয় তাহলে 3 পাবা, কিন্তু সরি 6 পাবা। কিন্তু তুমি যদি বক্স আঁকতে গিয়ে যদি তুমি এমন করো যে 4টা তুমি একদিকে ফ্লো করেছো আর বাকি 2টা তুমি নিচে লিখেছো, অথবা 5টা একদিকে ফ্লো করেছো আরেকটা তুমি নিচে দিয়েছো, তুমি মার্কস পাবা না। অথবা তুমি বক্স এঁকেছো, তুমি এই যে অ্যারো চিহ্নটা দাওনি, এই যে দেখো এই অ্যারো চিহ্নটা তুমি দাওনি, তুমি এটা ডাবল জিরো পাবা। অথবা তুমি বক্স দিয়েছো, তুমি ভেতরে 1 2 3 4 এগুলো দাওনি, তুমি ডাবল জিরো পাবা। অথবা তুমি অ্যান্সার লিখেছো, তুমি পুরো অ্যান্সারে তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে ফুল সেন্টেন্স লিখেছো, তুমি ডাবল জিরো পাবা। ফ্লো চার্ট বুঝতে একটু সময় লাগবে, আজকেই একদিনেই ফ্লো চার্ট বুঝবা না, ডেফিনেটলি সময় লাগবে। আর আশা করি যে আমি যে ভিডিওর কথা বললাম, যে ভিডিওটা আমি করেছি, সেই ভিডিওটা তোমরা দেখলে তোমাদের জন্য ফ্লো চার্টটা অনেক ইজি হবে। স্যার বক্সগুলো কি এক লাইনেই লিখতে হবে? এক লাইনে লিখতে হবে, এক লাইনে। হ্যাঁ আনিশা, এইটাই এইটাই ঠিক আছে, এইটাই অলরেডি পেয়ে গেছে আনিশা আর কি। আচ্ছা আনিশা, এটা এটা একটু তোমার ওই তোমাদের ফেসবুক পেজে দিয়ে দিও, তারপরে হচ্ছে ইয়া জি স্যার, তোমাদের, আমি দিচ্ছি। ঠিক আছে ওকে। এখন দিও না, এখন বাচ্চারা ওইদিকে চলে যাবে, এখন দিও না, এখন ক্লাস বাদ দিয়ে অন্যদিকে মনোযোগ দিবে। ওকে স্যার। পরে দাও, ক্লাসে পরে দাও। আচ্ছা, আমার মনে হয় আজকের ভিডিওটা তোমরা একটু দেখবা আর কি, আনিশা যে ভিডিওটা শেয়ার করবে, ওই ভিডিওটা দেখলে তোমাদের ফ্লো চার্টের প্রবলেমটা অনেকটাই সলভ হবে। এরপরে পরবর্তীতে তোমাদের অনেক ক্লাস হবে, অনেক ক্লাস হবে, তোমাদের ফ্লো চার্ট আরো ভালো করে বুঝিয়ে দেবো। স্যার ওই ভিডিওটা কি আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দিবে, গ্রুপে দিবে, তোমাদের ফেসবুক পেজ আছে সেখানে দিবে, ঠিক আছে, দিয়ে দিবে আর কি। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে ফ্লো চার্ট নিয়ে আমি আপাতত আগাই, কারণ আমি একটু পরেরটা দেখাই। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 3 নম্বর আসছে তোমাদের সামারি। তোমরা সবাই জানো যে স্কুলে থাকতেও তোমাদের সামারি আসতো, সেই সামারিটা আসতো তোমাদের আনসিন প্যাসেজ থেকে, কিন্তু কলেজের কোনো প্রশ্নে কোনো প্যাসেজ তোমার আনসিন আসবে না, বিশেষ করে প্যাসেজের ক্ষেত্রে আর কি। সো এখানে আরেকটি প্যাসেজ আসছে, দেখতে পাচ্ছ, এই প্যাসেজটিকে সামারি মানে লিখতে হবে, তোমাকে সামারাইজ করতে হবে। এইটা হচ্ছে 10 মার্কস, স্কুলেও তোমাদের 10 মার্কস ছিল কিন্তু, হ্যাঁ।
তো সামারি তোমরা স্কুলে যেভাবে লিখতে এটাও ঠিক একই, কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র ফ্লো চার্টটাই তোমাদের সম্পূর্ণ নতুন। এবার চলে আসো 4 নম্বর কোয়েশ্চেনে। 4 নম্বর কোয়েশ্চেনে দেখো এখানে লেখা আছে হচ্ছে তোমার fill in the blanks with suitable words from the box. There are more words than needed. Make any grammatical change if necessary, which is very vital on the part of the students to understand the grammatical changes. এখানে এতগুলা ওয়ার্ড মানে দেওয়া আছে, তুমি দেখবা যে যখন তুমি মানে এখানে বসাবা অ্যান্সার, তখন এগুলো গ্রামাটিক্যাল অনেক পরিবর্তন করতে হবে। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যেমন তোমরা প্রেপোজিশন থাকলে পরে ভার্বের সাথে আইএনজি বসিয়েছো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারে ভার্বের সাথে এস বাই এস বসিয়েছো, স্কুলে থাকতে তোমরা এটা করেছো, মনে আছে তোমাদের? মানে রাইট ফর্ম অফ ভার্ব করতে গিয়ে যে চেঞ্জ গুলো হতো, এটাও অনেকটা তোমাদের এরকম। ঠিক আছে, থ্যাংক ইউ। এইটাও যখন তোমরা করবে না 4 নম্বর কোয়েশ্চেনে এরকম তোমার গ্রামাটিক্যাল পরিবর্তন আছে। যেমন এইখানে একটা কোয়েশ্চেন আছে দেখো, when a girl gets dash, যখন একটা মেয়ে কি হয়, এইখানে অ্যান্সারটা কে বলতে পারবে? সবাই একটু যদি ট্রাই করো, প্রথম অ্যান্সারটা কি হবে? Marry, sir, marry. Get married. Get married. স্যার গেট ম্যারিড। Get married হবে। Married হবে। স্যার ম্যারিড হবে। ওকে 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 গেটস ম্যারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি একটু বোর্ড শেয়ার করব, তোমরা একটু বোর্ডটা একটু দেখবে সবাই। এইখানে তোমরা অনেকেই শুদ্ধ অ্যান্সার দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে ভুল অ্যান্সার দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। উত্তরটা হচ্ছে, একটু আমি যদি তোমাদের একটু দেখাই আর কি, উত্তরটা যদি অপশন দিই এরকম ধরো ম্যারি, অথবা দিলাম হচ্ছে তোমার ম্যারিড। এখন তোমরা দুই দলে বিভক্ত হয়ে যাবা, যে কেউ কেউ বলবে যে ম্যারি হবে, কেউ কেউ বলবে ম্যারিড হবে। আমার কোয়েশ্চেন হচ্ছে ম্যারি হলে কেন হবে আর ম্যারিড হলে কেন হবে? অ্যান্সারটা হচ্ছে অ্যাবসলিউট রাইট, অ্যান্সারটা হচ্ছে তোমার ম্যারিড হবে। যারা ম্যারিড বলেছো অ্যাবসলিউটলি রাইট, যারা ম্যারি বলেছো তাদেরটা হয়নি। এখন কেউ যদি আমাকে একটু কষ্ট করে বলো যে ম্যারিড কেন হবে, কেন বক্সে ছিল, আমি একটু আবার তোমাদের দেখাবো, তোমরা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। এখানে বক্সে ছিল হচ্ছে ম্যারি, এই ম্যারি কেন চেঞ্জ হয়ে ম্যারিড হলো, ব্যাখ্যাটা কে দিতে পারবে? Sir, get plus verb 3. Get dot plus verb 3. থ্যাংক ইউ ভেরি মাচ। পাস্ট পার্টিসিপেন্ট। আসলে একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে ক্লাসরুমে গিয়ে আসলে মানে তোমাদের ফেস টু ফেস যদি দেখতে পারতাম, দেখে কে কে অ্যান্সারগুলো দিতে পারছে, তোমাদের কনফিডেন্স লেভেলটা দেখতে পারতাম, আর তোমাদেরকে আরো ভালো চিনতে পারতাম আর কি। নাম ছাড়া তোমরা অ্যান্সার বলছো। এনিওয়ে, থ্যাংক ইউ সবাইকে যারা অ্যান্সারগুলো শুদ্ধ করে দিতে পারছো। যারা এগুলো বলতে পারছো তার মানে বুঝতে হবে যে তাদের বেসিকটা স্ট্রং, মাশাআল্লাহ। আর যারা বলতে পারছো না, তাদের বেসিকটা এখন উইক আছে, তাদের দায়িত্ব এই বেসিকটাকে স্ট্রং করা। তো সেজন্য আমাদের প্রথম ব্যাখ্যাটা সবাইকে শিখতে হবে, সেটা হলো এই দেখো এখানে গেট আছে, গেট প্লাস ভার্ব 3, এটা মাথায় রাখতে হবে। গেট প্লাস ভার্ব 3 এটাই হচ্ছে গ্রামার, এবং এই পরিবর্তনগুলো এখানে বলেছে যে মেক গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তাহলে গ্রামাটিক্যাল চেঞ্জ করো। বুঝতে পেরেছো সবাই যে কিভাবে এই 4 নাম্বার কোশ্চেন অ্যান্সার করতে হবে? সবাই বুঝেছো কিনা? আরো অনেক অনেক গ্রামার আছে, তোমাদেরকে এগুলো শিখতে হবে। যেমন বি নাম্বার দেখো, বি নাম্বারের অ্যান্সারের আগে আছে ইজ। তোমাদের গ্রামার জানতে হবে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পরে কি বসে। যদি আমরা এই গ্রামার গুলো জানি আমাদের জন্য ইজি হয়ে যাবে পড়া। প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। কি বলো এইসব? এম, ইজ, আর, ওয়াজ এর উপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের সাথে আইএনজি সে কন্টিনিউয়াস টেন্স। অ্যাডজেক্টিভও বসে। হ্যাঁ, ভেরি গুড, অ্যাডজেক্টিভও বসে। দিস ইজ অ্যাডজেক্টিভ। ওকে, এই যে আবার সবাই মিউট করো, সবাই আনমিউট করেছো বলে যে আবার ইকো হচ্ছে। আনমিউট করো প্লিজ, আনমিউট না, মিউট করো। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করো, মিউট হয়ে যায় না মিউট তো আমি মানে অটো করে রেখেছি যেন মিউট থাকে।
থাকে সবারটা। ওকে, তাহলে ব্যাখ্যাটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার পরে যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর যদি প্যাসিভ হয় তাহলে ভার্ব 3 হবে। এটাই ব্যাখ্যা। আবারও শুনো মনোযোগ দিয়ে, এম ইজ আর ওয়াজ ওয়ার পর ভার্বের সাথে আইএনজি হবে যদি বাক্যটি অ্যাক্টিভ হয়, আর ভার্ব 3 হবে যদি বাক্যটি প্যাসিভ হয়, আর ভার্ব যদি বসানো না যায় তাহলে অ্যাডজেক্টিভ বসাতে হবে। ওয়েল, এইভাবে 4 নাম্বারটা তোমাকে গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হবে। তোমরা যারা স্কুল লাইফে সাফিক্স প্রিফিক্স পড়েছিলে নিয়ম দিয়ে, সেটা হচ্ছে আর্টিকেলের পরে কি বসে, নাউন না অ্যাডজেক্টিভ বসে জানো তোমরা? স্যার অ্যাডজেক্টিভ। নাউন। আর্টিকেলের পরে মূলত মানে নাউন অ্যাডজেক্টিভ বসে। বসে। লিসেন, আর্টিকেলের পরে মূলত বসে হচ্ছে নাউন বসে, নাউন বসে। হ্যাঁ, আর ওকে ওকে, আর অ্যাডজেক্টিভ কখন বসে? অ্যাডজেক্টিভও বসে। অ্যাডজেক্টিভ বসে দুটো অর্থে। এই যে নাউনের যদি পরে নাউন থাকে, অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। শুধু একটা থাকলে নাউন বসে, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ আর নাউন। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর বলেছো। একা থাকলে নাউন বসে, দুইজন থাকলে অ্যাডজেক্টিভ বসে। ভেরি গুড অ্যান্সার। আরেকটা অ্যান্সার হচ্ছে যদি জাতি বুঝায়, যদি জাতি বুঝায় তাহলে অ্যাডজেক্টিভের আগে দি বসে। আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে দেন একটা নাউন আর একটা। ঠিক আছে, মাশাআল্লাহ, তোমরা অনেক ভালো আর কি, ম্যাক্সিমামই তোমরা ভালো পারবা আর কি। তো যাই হোক, এগুলো যখন আমরা এগুলো সলভ করাবো তখন বিস্তারিত তোমাদের এই নিয়মগুলো আবার শিখিয়ে দিব, এগুলো যখন সলভ করাবো। তো 4 নাম্বার শেষ। 4 নাম্বারটা খেয়াল করো, একটার জন্য হাফ মার্কস। যদি 10টা হয় তুমি 5 নাম্বার পাবা, 5 নাম্বার পাবা। এখানে বক্স দিয়ে দিয়েছে, চেঞ্জ করতে হবে, 10টা হলে 5। এবার আছো 6 নাম্বার কোয়েশ্চেনে। দেখো 6 নাম্বারটা কোনো ক্লু দেওয়া নাই, এটা 10টা হলে 10, এটা কষ্ট বেশি, মার্কসও বেশি। বুঝতে পেরেছো? এই যে দেখো 6 নাম্বার যদি কমন না পড়ে, এটা অ্যান্সার করা কিন্তু খুবই কঠিন, খুবই স্যার কঠিন। এটাও সিন আসবে না? এটা সিন আসতে পারে, আনসিনও আসতে পারে। প্যাসেজ তিনটাই সিন আসবে, কিন্তু উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। যেমন এইটা প্যাসেজ থেকে আসছে, এইটাও প্যাসেজ থেকে আসছে, সব সময় প্যাসেজ থেকে নাও আসতে পারে। এটা আনসিন আসার সম্ভাবনাই বেশি আর কি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু করা এত সহজ হবে না। আমি আবারও বলছি, এই উইদাউট ক্লুজ যদি কমন না পড়ে খুবই কঠিন হয়ে যাবে অ্যান্সার বসানো। ঠিক আছে, তো এগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব আমরা সময় হলে। এবার 6 নাম্বারটা দেখো, তোমাদের থাকবে রিয়ারেঞ্জ। আমি বলেছিলাম আগে ক্লাসে, স্কুলে থাকতে তোমাদের রিয়ারেঞ্জ ছিল 8টি, কিন্তু এখন তোমাদের রিয়ারেঞ্জ থাকবে হচ্ছে 10টি। 10টির জন্য 10 মার্কস। ওকে, তাহলে যেভাবে তোমরা রিয়ারেঞ্জ, যেভাবে স্কুল লাইফে তোমরা যেভাবে লিখতে, এরকম তোমরা বক্স করবে, বক্স করে উপরে 1 2 3 4 5 6 7 8 9 10 লিখবে, তারপরে যেটা সঠিক করে সাজিয়ে দিবে, নিচে প্যাসেজ দিবে আর কি। প্যাসেজ দেওয়াটা ম্যান্ডেটরি না, তারপরও বিশুদ্ধবাদী টিচাররা মনে করেন যে প্যাসেজ না দিলে পারে ওনাদের আবার একটু কষ্ট লাগে আর কি। আমি প্যাসেজটাকে খুব বেশি প্রাধান্য দেই না। যদি তোমরা বক্স করে দাও, বক্সের অ্যান্সার সঠিক হয়, 10টা হলে আমি 10 মার্কস দিয়ে দিব আর কি। নিচের প্যাসেজ আমার কাছে ম্যান্ডেটরি না। বলো, যে বলতে চাও কিছু একটু নাম বলে বলবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি যদি স্যার, বলো স্যার বলো। স্যার আমি সুমাইয়া হাশিম। স্যার বোর্ডে তো প্যাসেজ লিখতে হয় আই গেস? না, বোর্ডেও প্যাসেজ লেখার জন্য কোনো বাধ্যবাধকতা নাই, বরঞ্চ বোর্ডে বাধ্যবাধকতা নাই। আমরা স্কুল কলেজের টিচাররা আমরা প্যাসেজের উপরে তো নাম্বার দেওয়া হয় স্যার। এক মার্কসও প্যাসেজের উপরে নাই। আমি বোর্ড এক্সামিনার, ঠিক আছে স্যার? বলো। স্যার তাহলে তো আমরা না লিখলেও চলবে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার বিবি মারিয়াম স্যার, কোশ্চেনটা ছিল আমাদের যখন 9 10-এ আমরা রিঅ্যারেঞ্জ লিখতাম তখন স্যার লিখে দেওয়া থাকতো অনলি করেসপন্ডিং নাম্বারস। তো স্যার তখন শুধু নাম্বারস লিখতাম, আর যদি সেটা লেখা না থাকতো তাহলে আমাদের প্যাসেজ সহ লিখতে হতো। স্যার এখানেও কি এই ধরনের কিছু থাকবে, না এটা সবসময় শুধু আমরা নাম্বারটাই লিখে যাব? না, আমি তোমাকে বলি আবারও, সেটা হচ্ছে এটা যেমন টিচার টু টিচার এটা ভ্যারি করে আর কি। তোমাদের একটা সিম্পল একটা এক্সাম্পল দিই তোমাদের। দেখো, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুইজনের কোরআন হাদিস সম্পর্কে সব জানেন,
কিন্তু দুইজনের মতামত কি এক হয় না ভিন্ন হয় বলো তো? সবসময় এক হয় কি না? ভিন্ন হয়। এখন এইটাই ব্যাপারটা হচ্ছে এরকম যে বিশুদ্ধবাদী টিচাররা মনে করেন যে বক্সও দিতে হবে, নিচে প্যারাগ্রাফও দিতে হবে। তোমরা কি জানো যে টিচাররা প্যারাগ্রাফ কি লিখেছো জীবনে একটা লাইন পড়ে দেখে না? খুব কম, 100-তে একজন পড়ে কিনা সন্দেহ আছে। সবাই শুধুমাত্র বক্সটাই দেখবে যে বক্সে ঠিক মতো তুমি দিয়েছো কিনা। তুমি যদি বক্স না দাও, শুধু প্যাসেজ দাও, হ্যাঁ, তুমি কিন্তু নাম্বার পাবা না। কিন্তু তুমি যদি প্যাসেজ না দিয়ে যদি তুমি শুধু বক্স আঁকিয়ে দাও, বক্সে যদি সঠিক অ্যান্সারটা দিতে পারো, তুমি ফুল মার্কস পাবা। আর বিবি মারিয়াম ঠিক বলেছে, যদি অনলি দ্য করেসপন্ডিং নাম্বার শুড বি রিটেন, যদি এরকম থাকে তাহলে তো বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র বক্সটা দিলেই হবে। আর যদি সেটা না লেখা থাকে, তুমি তুমি দুটোই দিবা। আমি বলছি যে আমি আমার কথা বলছি, আমি শুধুমাত্র বক্সটা দেখলে আমি ফুল মার্কস দিব, নিচের প্যারাগ্রাফটাকে আমি প্রাধান্য দেই না, মানে ওটা না দিলেও চলবে। বিষয়টা এরকম যে এটা নিয়ে একসময় অনেক বিতর্ক ছিল টিচারদের মধ্যে, অনেক মানে এক একজন এক এক রকম ব্যাখ্যা দিত। তো আমরা বোর্ড খাতা যেহেতু আমি দেখি আর কি, তো বোর্ডে গিয়ে হেড এক্সামিনাররা এগুলোই আমাদেরকে নির্দেশনা দেন যে ওইটা ম্যান্ডেটরি না, একটা বাচ্চা মেইন অ্যান্সারটা লিখতে পেরেছে বক্সের মধ্যে, কোনোভাবেই যেন আমার একটা বাচ্চা যেন লুজার না হয়। সো এইভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে, মানে বক্সটাই হচ্ছে মেইন, নিচের প্যাসেজটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। তোমার যদি মনে হয় যে ইফ ইউ হ্যাভ ইনাফ টাইম আন্ডার ইউর বেল্ট দেন ইউ মাস্ট রাইট ডাউন দ্য প্যাসেজ, যদি মনে করো তোমার হাতে সময় আছে, আর যদি মনে হয় যে না এটা লিখতে গেলে আমি প্যারাগ্রাফ লিখতে গিয়ে আমার একটু কষ্ট, সময় ক্ষেপণ হয়ে যাবে, মানে কম পড়ে যাবে, সেই ক্ষেত্রে লেখার কোনো দরকার নেই আমি মনে করি। এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন নেই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আসো হচ্ছে পরের কোয়েশ্চেনটাকে, এবার আসি রিটেন পার্টে। তো তোমাদের তাহলে এখানে থাকবে 25, প্যাসেজে থাকবে হচ্ছে 35, এই টোটাল হচ্ছে 60, আর রিটেন মার্কস হচ্ছে 40। এই রিটেন 40-এ কি কি থাকবে দেখো, তোমরা একটু বোঝার চেষ্টা করো। 7 নম্বরে থাকবে একটা প্যারাগ্রাফ, যেমন লেখা আছে রাইট এ প্যারাগ্রাফ অন ফুড অ্যাডাল্টারেশন। আমি কিন্তু বলেছি স্কুল লাইফের যে প্যারাগ্রাফগুলো যেগুলো পড়েছো, ওইসব প্যারাগ্রাফ কিন্তু তোমাদের এখন আর আসবে না। ট্রাফিক জ্যাম, লোডশেডিং, হ্যাঁ, এইসব কিন্তু সিলি যে প্যারাগ্রাফগুলো ছিল, ট্রি প্ল্যান্টেশন, এগুলো কিন্তু আসবে না। সিলেবাস দেওয়া হয়েছে ওটাতে তো কিছু কিছু কমন প্যারাগ্রাফ আছে। তোমাদের যেটা সিলেবাসে দেওয়া আছে, তোমাদের যে প্রথম সিটি এক্সাম যেটা হবে, আমরা আগামী মাসে তোমাদের সিটি পরীক্ষা নিব, ওইখানে তোমাদের সিটি পরীক্ষাটা হবে হচ্ছে সিলেবাসে যে 4টা প্যারাগ্রাফ উল্লেখ আছে ওগুলোর উপরেই। यस স্যার। আমরা কিন্তু সেকেন্ড ইয়ারদের গুগল ফর্মের মাধ্যমে এক্সাম নিচ্ছি, তোমাদেরও গুগল ফর্মের মাধ্যমে এক্সাম নেওয়া হবে আগামী মাসে আর কি। সিটি পরীক্ষার একটা রুটিন করে তোমাদেরকে দিয়ে দিব। সিটি পরীক্ষার যতটুকু সিলেবাস আছে অতটুকু সিলেবাস পড়ানো শেষ হওয়া মাত্রই তোমাদের এক্সাম নিব আমরা। আর এক্সামটা গুগল ফর্মের মাধ্যমে, ধরো কম্পোজিশন লিখবা তোমরা, আমি প্যারাগ্রাফ লিখবা, আমি তোমাদেরকে একটা ফর্ম এমনভাবে রেডি করে দিব, তোমরা ওখানে ক্লিক করলেই তোমরা টাইপ করার সুযোগ পাবা, মানে মোবাইলে লিখো আর হচ্ছে কম্পিউটারে লিখো কিবোর্ড ব্যবহার করে, ওইখানেই তোমাদেরকে লিখে আমাকে জমা দিতে হবে। বিষয়টা কি বুঝতে পেরেছো? খাতা কলম দিয়ে লিখতে পারবো না, খাতা কলম দিয়ে লিখতে পারবো না। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বিবি মারিয়াম স্যার, কোশ্চেনটা হচ্ছে আমাদের কিন্তু স্যার সব সাবজেক্টের জন্য মানে সিলেবাসটা দেওয়া হয়নি, কিছু কিছু সাবজেক্টের সিলেবাস আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল, বাট স্যার সবগুলো আমরা পাইনি। I got your point. স্যার মিউট করতে বলেন। সবাই মিউট স্যার আপনার ভয়েস আবার ইকো হচ্ছে। সবাই একটু মিউট করো প্লিজ, মিউট করলে মানে এই প্রবলেমটা সলভ হবে। এনিওয়ে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যে সাবজেক্টের সিলেবাস দেওয়া হয়নি, ফর এক্সাম্পল আমি আমার ইংলিশ দিয়ে দিয়েছি, স্যার রিপোর্টটা আপনার ধরো বাংলা দেওয়া হয়নি, তো তুমি বাংলা টিচারকে রিকোয়েস্ট করবে। স্যার আমি ইংলিশ জান্নাতুল মিম ডিস্টার্ব করছে। স্যার জান্নাতুল মিম ও মিউট করে নাই, ওখান থেকে বারবার আপনার আওয়াজটা রিপিট করতেছে।
রিয়াক্টার মেয়েটা একটা বেকুব একটা মেয়ে, আমি বারবার মিউট করি আর ও হাত দিয়ে যে আনমিউট করতেছে, কি করব বলে, যে আমি মিউট করে দেই ও গিয়ে আবার আনমিউট করে। মানে বুঝে না নাকি? এই যে এখন ঠিক আছে। ওয়েল, তো প্যারাগ্রাফ তোমরা লিখবে আর হচ্ছে সিলেবাস যেটা বলছিলাম, সিলেবাস যেটা যেটা তোমরা পাওনি ওই টিচারকে তোমরা মানে ফেসবুকে নক করবে আর কি। হ্যাঁ, বাংলা টিচার বলো, ম্যাথ টিচার বলো, প্রত্যেকটা সাবজেক্টের টিচারদের কাছে সিলেবাস দেওয়া আছে। এরপরও যদি মনে হয় যে কেউ দিতে পারছে না, সর্বশেষ ভরসা আমি আছি, আমার কাছে সব আছে আর কি। যার লাগবে আমাকে বলবে আর কি। আনিশাকে একটু বললে, আনিশা আমাকে নক দিলে আমি দিয়ে দিব, আনিশা গ্রুপে পোস্ট করে দিবে। স্যার একটা কোশ্চেন ছিল, কলেজে গিয়ে কি পাওয়া যাবে? কলেজে গিয়ে পাওয়া যাবে না, কলেজে যাওয়া নিচ্ছে দেখুন। বলো স্যার আপনার ফেসবুকের পেজের লিংকটা কি একটু দেওয়া যাবে? আনিশা দিয়ে দিবে। ওকে স্যার। আনিশা গ্রুপে একটু লিংকটা দিয়ে দিও আর কি। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটু খেয়াল করো এখানে 8 নম্বরটা একটু খেয়াল করো। 8 নম্বর কোয়েশ্চেন আছে স্টোরি রাইটিং। তোমাদের স্কুলে স্টোরি রাইটিং ছিল, সেখানে মার্কস ছিল 10, আর এখানে স্টোরি রাইটিং এর মার্কস হচ্ছে তোমাদের 7। এটা খেয়াল রাখবা, প্যারাগ্রাফে 10, স্টোরি রাইটিং এ 7। তোমাদের স্কুল লাইফে যেরকম প্যারাগ্রাফ লিখতে এটাও তাই, কিন্তু টপিকস গুলো ভিন্ন থাকবে আর কি, একটু হাই লেভেলের টপিকস থাকবে এখানে। আর স্টোরির কথা বলবো, স্কুলে যা পড়ে আসছো ঠিক এগুলো এখানে পড়বা। সেই বায়েজিদের স্টোরি, রবার্ট ব্রুসের স্টোরি, তোমার হচ্ছে শেখ সাদি, থার্স্টি ক্রো, এগুলোই তোমাদের ইন্টারমিডিয়েট আসবে সেম। সো যাদের স্কুল লাইফে যাদের স্টোরিগুলো নোটস করা আছে, আমি আমি বিশ্বাস করি যে অনেকেরই নোট করা আছে আর কি। সো ওইগুলোই তোমরা পড়বে আর কি, আর নতুন করে করার দরকার হবে না। 9 নম্বরে দেখো তোমাদের একটা ইমেল আসবে, ইমেলে মার্কস হচ্ছে 5। স্কুলে তোমাদের ইমেল তোমরা শিখেছো, একই স্টাইল ইমেল লিখতে হবে। 10 নম্বরটাও সেম, তোমাদের স্কুল লাইফে তোমাদের গ্রাফ এবং চার্ট ছিল, সো এটা নিয়েও কিছু বলার নেই। স্কুলে যে যে গ্রাফ পড়েছো অনেকগুলো ইন্টারমিডিয়েটে রিপিট আসে আর কি। সো এইটাও তোমাদের খুব একটা প্রবলেম হবে না। দেখো তোমরা এটা পড়ে এসছো, চয়েস অফ প্রফেশন, স্কুলে তোমরা এটা পড়ে এসছো। এবার আসো 11 নম্বর, সম্পূর্ণ নতুন এই টপিকসটা, এটা মার্কস হচ্ছে 8। এইখানে তোমাদের আসবে হচ্ছে রাইট ডাউন দ্য থিম অফ দ্য পোয়েম। এই কবিতার থিম লিখতে বলেছে। থিম মানে হচ্ছে বিষয়বস্তু, মূল বিষয়বস্তুটা কি মনে রাখবা। কোয়েশ্চেনে তোমাদেরকে এখানে দিয়ে দিবে হচ্ছে 50 ওয়ার্ডস, 50টি শব্দের মধ্যে তোমাকে এই পোয়েমটা লিখে শেষ করতে হবে। 50টি ওয়ার্ড, বেশি লেখা যাবে না। আমি আবারও বলছি, 50টি ওয়ার্ড তোমাদেরকে লিখতে হবে। বেশি লিখলে তোমাদের এটা অ্যান্সার মানে তোমরা মার্কস পাবা না আর কি। তাহলে এই থিমটা কিভাবে তোমাদেরকে লিখতে হবে এটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব আস্তে আস্তে করে। তো এই হলো তোমাদের সিলেবাস প্যাটার্ন। এখন আমি তোমাদের একেবারে সরাসরি আমি নিয়ে যাব হচ্ছে তোমাদের আমি এখন অনুশীলনে নিয়ে যাব। হারুন স্যার তোমাদের কি পড়াচ্ছেন মনে আছে? স্যার উনি দ্য আনফরগেটেবল হিস্ট্রিটা পড়াচ্ছিলেন, মানে ইউনিট 1 পড়াচ্ছেন। তো আমি এখন তোমাদের ইউনিট 2 পড়াবো। ইউনিট 2 পড়াবো। তোমরা টেক্সট বুক কি কিনেছো তোমরা? ঠিক আছে, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের একটু ওই টেক্সট বুক থেকে কিছু পড়া দিয়ে দিব। আচ্ছা, তোমরা তাহলে যারা টেক্সট বুক কিনেছো তোমরা পেজ নাম্বার বের করতে পারো 17। পেজ নাম্বার 17 না বের করলে আমি যে স্ক্রিনে দেখাচ্ছি এটাও তোমরা দেখে নিতে পারো আর কি। পেজ নাম্বার 17 বের করবো আর কি। হ্যাঁ, আচ্ছা যদি না থাকে আপাতত বই খুঁজতে হবে না, আপাতত এখানে দেখো। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা আমি একটু পেজ নাম্বারটা বের করছি আর কি। দেখছো মানে সবাইকে মিউট করতে বলার পরেও কেমন করে বাচ্চারা, এটা কবে শিখবে?
আচ্ছা আমি পেয়ে গিয়েছি আর কি, সবাই একটু দেখো। এটা আমার আগের বইয়ের পিডিএফ নামানো তো সেজন্য ইউনিট 13 লেখা, কিন্তু আসলে এটা ইউনিট 3 হবে, ইউনিট 2 হবে। গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস লেসন 1, এটা তোমাদের পরবর্তী ক্লাসের এইচডব্লিউ থাকবে। এইচডব্লিউ মানে হচ্ছে তোমরা এই প্যাসেজটা পড়বে আর কি। আমি তোমাদের প্রথম পেজটাই শুধু পড়া দিয়ে দিচ্ছি আর কি। প্রথম পেজ মানে হচ্ছে পেজ নাম্বার 17। স্যার বুঝিনি, এই যে দেখো এই প্রথম পেজ, আওয়াজের কারণে বুঝাই যাইতাছে না। নেক্সট টাইম থেকে যারা মিউট করতে পারবে না ওদেরকে আমি রিমুভ করে দেবো ক্লাস থেকে। তোমরা শুধু আমাকে নামটা দেখে দেখে বলবে যে কারা কারা মানে আনমিউট রেখেছে আর কি। যারা পারছে না ওদেরকে রিমুভ করে দেবো, তাহলে আর ক্লাসে ঝামেলা হবে না আর কি। আচ্ছা এই পেজটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। এই একটা পেজ তোমাদের এইচডব্লিউ থাকবে। জি স্যার। তোমরা এই পেজটা কি করবে, সুন্দর করে তোমরা পুরো পেজটা রিডিং করবে। রিডিং করে যে যে ওয়ার্ড মিনিং তোমাদের অজানা রয়েছে সেই ওয়ার্ড মিনিং গুলো তোমরা নোট ডাউন করবে খাতায়। পুরো প্যাসেজটা পড়ে বাংলা অর্থ বোঝার চেষ্টা করবে। তোমাদের প্রথম সিটি পরীক্ষায় ইউনিট 1 আর ইউনিট 2 আছে, দেখেছো নিশ্চয়ই। এই 2 ইউনিট শেষ করা মাত্রই আমরা পড়ানো শুরু করব। আচ্ছা এই প্রথম প্যারাটা একজন একটু পড়ো দেখি, প্রথম 3-4টা লাইন কে পড়বে, একটু পড়ো। স্যার আমি পড়ো। We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. It was only in the 80s-70s when we had the first house that was lighted with electricity. Cars just started to become available 100 years ago. Charles Lindbergh made the first transatlantic flight in 1927. স্যার আরো পড়বো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, অনেক সুন্দর করে পড়েছো। তো তোমরা কি করবে, এইটা সুন্দর করে পড়বে আর কি। আচ্ছা আরেকজন একটু আর্টিফিশিয়াল হার্টের 2-3টা লাইন পড়বে আরেকজন। স্যার আমি পড়ি? হ্যাঁ মোনা পড়বে, পড়ো। The artificial heart. There is nothing that piques the interest of a human being quite as much as the prospect of living a longer life. Implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ, স্টপ হিয়ার। তো ঠিক আছে, এইভাবেই তোমাদেরকে পড়তে হবে। যেমন আমি লাইনটা যদি প্রথম লাইনটা যদি একটু বলতে চাই, there is nothing that piques। এই যে দেখো এই ওয়ার্ডটা সম্পূর্ণ নতুন, আমি জানি যে ম্যাক্সিমামে তোমরা এই ওয়ার্ডটা সম্পর্কে জানো না। ইন্টারমিডিয়েটে এমন অনেক কঠিন ভোকাবুলারির সাথে তোমাদের পরিচয় ঘটবে যেগুলো তোমরা তোমাদের জীবনে কখনোই শুনো নাই আগে। এই টাইপের ওয়ার্ডগুলো তোমাকে নোট ডাউন করতে হবে। there is nothing, এমন কোনো কিছু নেই that piques the interest of a human being, যেটি একজন মানুষের আগ্রহকে জাগিয়ে তুলতে পারে, quite as much as the prospect of living a longer life। একজন মানুষ যে অনেক বছর বেঁচে থাকবে, এই যে বেঁচে থাকার যে সম্ভাবনা, এই সম্ভাবনা আর চেয়ে এমন কোনো কিছু নেই যে কোনো কিছু মানুষকে এত বেশি জাগিয়ে তুলতে পারে। মানুষ যদি কখনো শুনে যে আমরা 500 বছর বেঁচে থাকতে পারবো, এইটাই হবে মানুষের জন্য সবচেয়ে বেশি মানে প্রেরণাদায়ক একটা কথা আর কি। সেটাই বলেছে যে মানুষের যে লঙ্গার লাইফ লিড করবে, বেঁচে থাকার যে সম্ভাবনা, এই সম্ভাবনাটার কথাই বলেছে যে এটাই মানুষকে সবচেয়ে বেশি জাগিয়ে তুলে, পিক্স করে। এমন কোনো কিছু নেই যেটা জাগিয়ে তুলতে পারে এটার চেয়ে। সো আমরা নেক্সট ক্লাসে এইভাবে করে পড়বো আশা করি। তোমরা সবাই এইচডব্লিউটা খাতায় লিখে নিয়েছো যে কি কি দিয়েছি? ওকে ঠিক আছে, তাহলে এটাই তোমাদের পরবর্তী ক্লাসে পড়া রইলো। আশা করি তোমাদের দেখা হবে। আর আমার ফেসবুক পেজের লিংক আর হচ্ছে ওই ভিডিওটা আমি দিয়ে দিতে বলবো আর কি, আনিশা দিয়ে দিব অথবা আমাকে নক করবে, আমি দিয়ে দিব তোমাদের। তো আজকের মতো ক্লাস শেষ হচ্ছে, 1 মিনিট আছে আর কি, বলো। কলেজে বেতন দেওয়ার জন্য যেতে চাচ্ছিলাম। কলেজে বিকাশে বেতন দিলেই হবে, কলেজে যাওয়ার দরকার নেই। বিকাশে তোমাদের যে এসএমএস যায়, বিকাশে ঘরে বসে বেতন দিয়ে দিবে, কলেজে যাওয়ার দরকার নেই তোমাদের।